মাসুদউদ্দিন চৌধুরী, যিনি ১/১১ আপনার অন্যতম কুশীলব, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এটা খুবই সারপ্রাইজিং যে বিএনপি ক্ষমতায় আসার পরে তারেক রহমান সাহেবের এক ধরনের আত্মীয় উনি হন, ওনার মামার আপন মামার উনি হচ্ছেন আপনার বায়রাবাদের সম্ভবত। সো এই বিষয়টি কেন এই হঠাৎ করে এই অভিযান, কেন তাকে গ্রেফতার, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি সাগরের কাছে প্রথমে যাই, সাগরের কাছ থেকে শুনি। সাগর তো পলিটিক্যাল অনেক ব্যাপারে খবর রাখেন। সাগর একটু বলবেন যে হোয়াট ইজ দ্য রিজন এটার বিহাইন্ডে? আমরা যদি সরকারি ভাষ্য বলি, তাহলে আমরা দেখি যে তাকে গ্রেফতার করার পর তাকে আদম পাচারের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এটা অবশ্য বাংলাদেশের একটা স্টাইল। আপনি কাউকে যদি রাজনৈতিক কারণে হয়রানি করতে চান বা যে কোনো কারণে হয়রানি করতে চান, তাহলে তাকে আগে ধরে নিয়ে আসবেন, তারপরে আস্তে ধীরে বুঝে শুনে একটা মামলা ঢুকিয়ে দেবেন যে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এটা নতুন না, এটা অনেক দিনের একটা স্টাইল। আমরা আনিস আলমগীরের দিকে যদি আমরা তাকেও দেখলাম যে ডিবি তাকে ডেকে নিয়েছে কথা বলার জন্য। তারপরে দেখা গেল যে কেউ একজন একটা মামলা দায়ের করে দিয়েছে, তারপরে শুনলাম যে সন্ত্রাস দমন নাকি কি যেন একটা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। সো এই ব্যাড প্র্যাকটিসটা বাংলাদেশে আছে। আর আহ, আরো হয়তোবা থাকবে, আমাদের জানি না। যাই হোক, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে জেনারেল মাসুদকে কেন গ্রেফতার করা হলো, সেটা একটা কঠিন। আমরা সরকারি ভাষ্যটা জানি, সরকারি ভাষ্যের বাইরের ভাষ্যটা আমরা জানি না, কিন্তু নানা আলাপ আলোচনা যেগুলো হচ্ছে আমরা সেই আলাপ আলোচনাগুলোর দিকে একটু মনোযোগ দিতে পারি। আচ্ছা, আমি যদি প্রথমে আপনাকে একটু আমাদের মিস্টার এম আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ সাহেবকে চিনে থাকবেন। তিনি হচ্ছেন জামাত বিএনপি পন্থী, যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্ভবত প্রেসিডেন্ট অথবা জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অথবা কিন্তু একটা অর্গানাইজেশন, সেটা তাকে ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল। আহ, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর অবশ্য সেই চাকরিটা আর থাকে নাই। তো তিনি এই গ্রেফতারের পর পর একটা পোস্ট দিয়েছেন, আমার কাছে খুব একটা ইন্ডিকেটিভ মনে হয়েছে পোস্টটা। তিনি বলছেন যে আমরা ঈদের আগে আমার দেশ পত্রিকায়, সম্ভবত তিনি আমার দেশ মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকায় কাজ করেন এখন, যে আমার দেশ পত্রিকায় আমরা রিপোর্টার্স মিটিং এ বা আমাদের মিটিং এ আমরা আলোচনা করছিলাম যে মাসুদ চৌধুরী এখন কোথায় আছে সেই ব্যাপারে একটা রিপোর্ট করতে হবে। ঈদের ছুটি গেল, ঈদের ছুটি যাবার পর আজকে প্রথম কর্মদিবসে সকালবেলায় খবর পেলাম মাসুদ চৌধুরী গ্রেফতার হয়েছেন। আমার এলাকার বিনা ভোটের এমপি তিনি গ্রেফতার হয়েছেন, অর্থাৎ ওনারা একই এলাকার। তারপরের লাইনটা, তারেক রহমান কাউকে ছাড়েন না, এটি তিনি বুঝিয়ে দিলেন। এখন এম আব্দুল্লাহর এই মন্তব্যকে যদি আমরা বিবেচনায় নেই, তার মানে হচ্ছে যে তারেক রহমান কোনো কারণে তাকে ছাড়তে চান নাই, তার প্রতি তার এক ধরনের বায়াস, এক ধরনের কি বলে প্রতিশোধ পরায়ণ কিংবা কোনো ধরনের একটা রিভেঞ্জ মোটিভ আছে, সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে সাংবাদিক নেতা এম আব্দুল্লাহর বক্তব্যটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যদি গত 2 দিনের দিকে তাকে, আপনি দেখবেন যে সকল পত্রিকার যে নিউজের শিরোনাম, হেডলাইনে আপনি নিজেও যে কথাটি বলেছেন, 111-এর কুশীলব। আপনি যখন 111-এর কুশীলব বলেন, তখন আপনি এটা কি পজিটিভ সেন্সে বলেন নাকি নেগেটিভ সেন্সে বলেন? সেটা কিন্তু একটা আরেকটা ডিবেটের বিষয় আছে, যে 111-কে নিয়ে আপনি সেটাকে পজিটিভলি দেখবেন, নেগেটিভলি দেখবেন, কিভাবে দেখবেন। আর 111-এর কুশীলব যখন বলে, সেটা অনেকটা ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড সেই শব্দটার একটা সমার্থক সমার্থক বলে মনে হয়। সো এইটা একটা প্রশ্ন, এবং সব মিডিয়াতে এই এই জায়গাটায় ফোকাস করা হয়েছে। আবার আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব সন্তোষ প্রকাশ করা হচ্ছে, তাকে একেবারে হাড্ডি গুঁড়া করে ফেলো, এই করে ফেলো। এরা যারা করেছে অধিকাংশ হচ্ছে বিএনপি সমর্থক, বিএনপি কর্মী। কারণ ইন জেনারেল বিএনপির মধ্যে একটা ধারণা আছে যে 111 না হইলে সেই সময় বিএনপি কে ক্ষমতা হারাতে হতো না। সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপি কি করেছিল, ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হিসাবে কেয়ারটেকার গভর্নমেন্ট নিজেকে কিভাবে ঘোষণা, সেই সব অন্য আলোচনা বাদ দিয়ে তাদের যে ধারণাটা উপসংহার, সেটি হচ্ছে যে 111 না হলে বিএনপি কে ক্ষমতা হারাতে হতো না। সো 111-এর কুশীলব যদি বলেন, মাস্টার মাইন্ড যদি বলেন, মাসুদ চৌধুরীর ব্যাপারে তাদের একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। আমি আমাদের আরেকজনের একটা ফেসবুক পোস্টে আমি একটু শেয়ার করতে চাই। শামুন ভূঁইয়া, শামুন ভূঁইয়া এক সময় জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আমি দেখলাম যে কাল রাতে তিনি এখন সিলেটে অবস্থান করছেন, সেখান থেকে তিনি একটা বিশাল পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে এই মাসুদ চৌধুরী, এই দুর্বৃত্ত, সে আহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিজ হাতে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে,
তা আমাদের জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়ার পিছনে সে ভূমিকা রেখেছে। তার কারণে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে কুকুর আর মৃত্যু ঘটেছে, এরকম বিশাল একটা পোস্ট। সো তার মানে হচ্ছে যে আমরা সরাসরি সরকারি তরফে না বললেও সরকার সমর্থক নানা পর্যায়ের নেতা কর্মীদের যে বক্তব্যটা আলোচনায় আসে, সেই আলোচনাটা হচ্ছে 1/11-এর সময় তারেক রহমানের উপর নিপীড়ন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, এবং সেই কারণে এখন তাকে গ্রেফতার করা হয়েছে বা তাকে একটা ব্যবস্থা মধ্যে আনা হয়েছে। সো এগুলি হচ্ছে বাইরের আলোচনা, এগুলো কোনো অফিসিয়াল আলোচনা না। এখন অফিসিয়াল যেটা, তার বিরুদ্ধে আমরা কালকে দেখলাম যখন তাকে গ্রেফতার করা হয়েছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন শফিক সাহেবকে, ডিবির চিফ, তিনি বলছেন যে সম্ভবত তার বিরুদ্ধে 5টি মামলা আছে। সম্ভবত, খেয়াল করবেন, তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে ডিবি। ডিবি কিন্তু স্পেসিফিকলি বলতে পারছে না যে তার বিরুদ্ধে কি মামলা আছে। বিডি নিউজ তাকে জিজ্ঞেস করেছিল যে ভাই কোন মামলায় অ্যারেস্ট করেছেন, তিনি বলছেন সম্ভবত 5টি মামলা আছে। এখন জানি যে তার বিরুদ্ধে বোধহয় 10টি মামলা আছে, তার মধ্যে খুনের মামলা, আরো নানা রকম। তো খুনের মামলা তো বাংলাদেশে যেটা হয়েছে গত 18 মাসে, মানে গ্রিনিস রেকর্ডে মানে কিছু রেকর্ড করার মতো মামলা। আহ, যে লোকটা আপনার নিউ ইয়র্কে থাকে সেও বাংলাদেশের খুনের মামলার আসামি। তো এক একটি খুনের মামলায় 300-400 আসামি, মানে প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রায় সবাই খুনের মামলার আসামি, সাংবাদিকরা তো সবাই। সো যাই হোক, শেষ পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়েছে আদম পাচারের মামলা, যেটা মালয়েশিয়ায় লোক। সে মামলা কিন্তু 33 জন আসামি, তিনি সহ আরো 32 জন আছেন যারা। ইন্টারেস্টিং দেখেন, মাসুদ চৌধুরী সেনাবাহিনী প্রধান, মাসুদ চৌধুরী ডিপ্লোম্যাট, তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি এমপি, জনপ্রতিনিধি, পলিটিশিয়ান। এখন নতুন করে কিন্তু জানলাম যে তিনি ব্যবসায়ী। তিনি যে ব্যবসায়ী হয়ে উঠছেন সেটা কিন্তু আমাদের জানা ছিল না, আমার জানা ছিল না তো অন্তত। উনি কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগের মধ্যে 24,000 কোটি টাকা, মানে হ্যাঁ, ওখানে। থিঙ্ক করতে পারেন, 24,000, প্রথম আলো রিপোর্ট কিন্তু হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, এখন এই এই জায়গাটা কিন্তু আমি আরেকটা ব্যাপার, একটা খুব ইন্টারেস্টিং, মানে একটু আমি যোগসূত্র করতে চাই, দুইটা ডটকে মিলানোর জন্য বলতে চাই। এই মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কিন্তু 1/11-এর সময় ওই যে কি যেন একটা অপরাধ দমন একটা সমন্বয় কমিটি হয়েছিল, সেটার সমন্বয়ক ছিলেন। সেই সময় বিভিন্ন দপ্তর থেকে আপনার একদম স্ক্রিপ্টেড রিপোর্ট যেত, যেসব রিপোর্টে এরকম 24,000, 50,000, 1 লাখ কোটি টাকার দুর্নীতির তথ্য বিভিন্ন পত্রিকা অফিসে যেত, এবং সেগুলা একদম দাড়ি কমা সহ ছাপা হতো। আবার কিছুদিন পরে কিন্তু আমরা দেখলাম যে তাদের কেউ কেউ, না, এর কোনো কিছুই প্রমাণ পাওয়া যায়নি। এবং পরে যখন সরকার পরিবর্তন ঘটলো, তারপরেও কিন্তু আমরা দেখলাম যে না, ওগুলো আর থাকে নাই। আবার মজার ব্যাপার হচ্ছে, আমি যদি বলি যে ওই সময় আপনি দেখবেন যে মোস্টলি কিছু কিছু ব্যবসায়ী যাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন আছে, এর বাইরে মোস্টলি পলিটিশিয়ানদের বিরুদ্ধে কিন্তু মাসুদউদ্দিন সাহেবের যে কমিটি, সেই কমিটি মোস্টলি বিএনপি, আওয়ামী লীগ, দুই দলের পলিটিশিয়ানদেরকেই ধরে নিয়ে তারা দুর্নীতি করেছে, তাদেরকে নানাভাবে করা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, সেই কমিটি থাকাকালীন সময় কিন্তু জামাত ইসলামের কোন নেতাকে সেই সময় 1/11-এর সময় দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয় নাই। তার আগের সরকারে জামাতের কিন্তু মন্ত্রী ছিলেন, তারা ক্ষমতার পার্ট ছিলেন। ফলে ক্ষমতার অপব্যবহার কি তারা করেছেন করেন নাই সে আলোচনা হতে পারে, কিন্তু তাদের 1/11-এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি মূলত তাদের নেতারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে মাসুদউদ্দিনের কমিটির কাছে তারা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, নানাভাবে হ্যারাসমেন্ট হয়েছেন, এক্সেপ্ট জামাত ইসলামী। এখন সামগ্রিকভাবে বিষয়টা হচ্ছে এই জায়গায়, এখন আপনি এটাকে কোন দিকে নেবেন? কনক্লুশনটা কি এই যে সবাই যেটা বলছে যে তারেক রহমানকে পিটিয়েছিল সে, সেই প্রতিহিংসার জায়গায় নেবেন, নাকি সরকারি ভাষ্য যেটি, যে তার মানব, মানে সে যেটা আপনি 24,000 কোটি টাকা পাচারের কথা বললেন, মালয়েশিয়ায় মানব পাচারের তার যে অভিযোগ আছে আরো 32 জনের সঙ্গে, সেটি নেবেন, নাকি অন্য কোনো রাজনৈতিক জায়গায় নেবেন? অন্য কোনো রাজনৈতিক জায়গায় যদি আপনি নেন, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা, আমি বলবো যে অশনি সংকেত। অশনি সংকেত এই অর্থে যে 1/11 করেছিল বলে যদি মাসুদউদ্দিনকে আপনি অপরাধী বলেন, 1/11-এর কুশীলব হিসাবে তাকে যদি আপনি জেলে দিতে চান, শাস্তি দিতে চান, তাহলে আজকে থেকে 5 বছর, 10 বছর, 50 বছর কোনো একটা সময়ে, জুলাই আগস্টের জন্য কিন্তু কোনো না কোনো সময় কোনো সরকার এসে বলবে তারা ওই সময়ের কুশীলব ছিল, সো তাদেরকে আবার জেলে ভরাও, এবং তার একটা সুযোগ তৈরি হয়। আবার 1/11-এর কারণে যদি আপনি তাকে জেলে দিতে চান, তখন কিন্তু 1/11-এর সময় গত যেই আমরা মাত্র যেই সরকারটি ক্ষমতা থেকে গেল, অন্তর্বর্তী সরকারের, ইনক্লুডিং প্রফেসর ইউনূস, তারাও কিন্তু 1/11-এর সময় কোনো না কোনো ভাবে তাদের কন্ট্রিবিউশন ছিল, ভূমিকা ছিল, তারা পার্ট ছিল। তাদেরকে আপনারা কি করবেন? তাদেরকেও কি আপনি এই মামলায় টেনে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন?
এই প্রশ্নগুলো কিন্তু এখন আমাদের সামনে আসবে যদি 111-এর বিষয়টাকে আপনি সামনে রাখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, এই বিষয়ে কোনো কমেন্ট আছে আপনার? খুব ভালো বলেছেন সাগর ভাই। আমি তাকে আরো ঘন ঘন দেখতে চাই এই অনুষ্ঠানে, কারণ খুব স্পষ্ট করে কোনো দল না না নিয়ে কতগুলি বলেছেন। আমি আমার কথাটা বলি, উদ্বেগের কথাটা বলি। আমি ভেবেছিলাম তারেক রহমানের যাত্রাটা যেভাবে শুরু হয়েছে তাতে তিনি হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে থাকবেন, এই কথাটা তিনি নিজেও বলেছিলেন যে একটা কিন্তু ইনক্লুসিভ সোসাইটি তিনি করতে চান। কিন্তু এই ঘটনা দেখে ভাবা যেতে পারে যে সেই ঘোষণায় বা সেই আদর্শে তিনি স্থির থাকতে পারলেন না। তার চেয়েও বড় ভয়ের কথা, যদি আমরা এই প্রতিহিংসা রাজনীতির মধ্যে ঢুকে পড়ি, এর শেষ কিন্তু নেই। এটা একটা ভিশাস সার্কেল, আপনি কোথাও থামতে পারবেন না, আপনাকে এই চক্রটা বারবারই ঘুরবে। এবং আমার ভয় হচ্ছে যে আমরা সেই ভিশাস সার্কেলের মধ্যেই পড়ে যাচ্ছি। থ্যাংক ইউ ইব্রাহিম খোকন। না, এই ঘটনা একই। ওই যে শুনেন, আমরা ওই বগলের মধ্যে দা রেখে মুখে শেখ শেখ ফরিদ, এটা নতুন শুনতেছি না, এটা আগে থেকেও। এবং হঠাৎ করে আমরা কোনো এক মানে নতুন সূর্যোদয়ের সাথে আমরা সবাই ভালো মানুষ হয়ে যাব, এটা পারফরমেন্স হতে হবে, এটা এটা মঞ্চের একটা অভিনয় হতে পারে। কিন্তু এটা চর্চার মধ্য দিয়ে জনগণের আস্থার মধ্যে যদি নিয়ে না আসি যে আমরা আর হিংসা বিদ্বেষ করব না, আমরা আবার সবাইকে নিয়ে যাত্রা শুরু করলাম, এগুলো মুখে তো আর কেউ নতুন বলে নাই, এগুলো আমরা নতুন সদা সত্য কথা বলিব, আমরা বন্ধুত্ব করব, সবাইকে নিয়ে গণতন্ত্র করব, সবাইকে নিয়ে চলবো, এগুলো অনেক আগেই শুনেছি। এটা চর্চার মধ্যে দিয়ে যদি দেখা না যায়, আহ তাইলে এটা মানুষের, এই রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা ক্রমশই কমতে থাকবে। আবার আরেকটা বিষয়, রাজনীতির লোকজনই করবে। আপনারা ওই সেনা সদস্যরা হঠাৎ করে কয়েকদিন পরে পরে আসবেন, হঠাৎ করে করে আপনি কিছুতেই থাকবেন না, মাঝখান থেকে আপনি ওই উপদেষ্টা হয়ে আবার মানে রাজনীতির উপর খবরদারি করবেন, একটা রাষ্ট্রযন্ত্র, এটা চলে না। আমরা গত 50 বছরে কোনো বিপ্লবী পাই নাই। আমরা আমাদের একজন ফিদল কাস্ট্রো যদি 24 জুলাই দাঁড়ায়া বাংলাদেশকে পুরো বিপ্লবোত্তর একটা বিপ্লবের ঘোষণা দিতে পারতেন, সেটা অন্য জিনিস হইতো। মানে রাজনীতির মানুষই করবেন। হঠাৎ করে আপনার এই কিছু মানুষ, কেউ সুশীল সেজে, কেউ আপনার ওই সেনাবাহিনী থেকে এসে আপনি আবার সংস্কারক কিছুদিন হওয়ার চেষ্টা করবেন, আবার দেখা যাবে যে আপনিও ওই সময় হিংসার কাজ করেছেন, আপনিও বিভিন্ন সময় বিদ্বেষী কাজ করেছেন এই মাসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তখন একজন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা আমাদের পারিবারিক বলেছিলেন, তার কাছ থেকে শুনেছি তিনি মানুষের প্রতি অবিচার করেছেন। তো এগুলা তো একটা রাষ্ট্রযন্ত্র ভুলে যাবে না। আমাদের ছোট একটা দেশ, সেখানে কোনো না কোনো ভাবে আমার স্বার্থের আঘাত এসেছে, আমাকে পিটান অথবা আমার ভাইয়ের ব্যবসায় আপনি ধরেন, কোনো না কোনো ভাবে এই জিনিসটা তখন আর এই আমি আর মামু এটা থাকে না। এবার আপনারা এই নানান সূত্র বার করতেছেন যে মামা শ্বশুর, এই মামা শ্বশুর টশুর লাগে না, স্বার্থে যখন আঘাত করে এইটা এই মামা বাপের বিরুদ্ধে লেগে যায় রাজনীতি। তো আমার মনে হয় এই হাসান ভাইয়ের কথাটা যেটা, বা শওকত আলী সাগর তো মাঝামাঝি দুই পক্ষই তুলে ধরেছেন, কিন্তু হাসান ভাই যেটা উৎকণ্ঠা প্রকাশ করেছেন, এই উৎকণ্ঠার মধ্যে আমাদের থাকতে হবে, এই সংশয়ের মধ্যে থাকতে হবে। এই সংশয়টা আরো জটিল হবে, এবং খেলাটা যে খালি এখানেই আমি সেটা মনে করি না, খেলার পিছনে আরো খেলা আছে। এখনো আমরা ওই যে 111-এর কথা বলি, এই 111-এর প্রকৃত ঘটনা কিন্তু এখনো আমরা জানি না। এই সেই মাসুদুদ্দিন চৌধুরী, যিনি আজউদ্দিন সাহেবের সাথে খারাপ ব্যবহার করে যে পদত্যাগপত্র সই করেছিলেন, তিনি সেখানেই ছিলেন। তখন মানে মানে আমাদের তিনজনই এখানে প্রথম আলো মানুষ, আমাদের তিনজনেরই যে পত্রিকাটা, সেই পত্রিকাটা হাতে ছিল উনাদের, এবং উনার হাতে ছিল স্পেসিক্যালি। ওইখানে ওই সময় উপস্থিত একজন মানে আমাকে নিশ্চিত করেছিলেন। তো উনারা মানে রাজনৈতিক ঘটনাক্রমের মধ্য দিয়ে যে সমস্ত কার্যক্রম করে এসেছেন, একদম পার পেয়ে যাবেন, এবং কোন সাহসে উনি দেশেই ছিলেন, এটা আমাকে ভাবতে কষ্ট লাগতেছে। জি, এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। জি, সাগর আর কিছু বলবেন এই বিষয়ে? না, আমি ওই তো মানে হাসান ভাই যে কথাটা বলছেন সেটাই আমার কনক্লুশন, যে তারেক রহমান সাহেব তার মানে প্রথম ভাষণে তিনি এটাই বলছিলেন যে মানে একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ শাসন ব্যবস্থা তিনি কায়েম করতে চান। সো সেই জায়গাটা একটা প্রশ্ন তৈরি হয় যে এত তাড়াতাড়ি মানে যেভাবে হোক না কেন, আমরা যদি মানব পাচারের বিষয়টাকে যদি গুরুত্ব দিই যে হ্যাঁ সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে, তারপরেও কিন্তু যেভাবে মিডিয়া এক্সপোজার বা দলীয় কর্মীদের উচ্ছ্বাস, কিংবা সর্বশেষে যে আদালতে নেওয়ার সময় সেখানে ময়লা পানি ছড়িয়ে ফেলায়, সবকিছু মিলে তখন কিন্তু ঠিক ওই জায়গাটায় নিয়ে যায় যে এটি কি প্রতিহিংসা কিনা। এবং সেটি হলো সেটা যেটা আমাদের জন্য যেটা একটা যেটা উদ্বেগের। লক্ষণীয় যে এত কিছুর পরে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকতাও
একটা স্বাধীন মেরুদণ্ডের উপর তারা দাঁড়াবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেই মানে যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আসে সেই গভর্নমেন্টের সাথে সুর মিলিয়ে চলার একটা প্রবণতা আসছে সংবাদপত্রের মধ্যে, এইটা কিন্তু আমি খুব একটা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না। আপনি এত তাড়াতাড়ি এটা আপনি আশা করতে পারেন না। গত 18 মাসের এক্সপিরিয়েন্স ঢাকার সাংবাদিকদের, ওইটা ভুলে যেতে তাদের আরো 18 বছর হয়তো লাগতে পারে। কাজে কোনটা গত বলে 18 যেটা মাসে আপনি ঢাকার বলছেন? সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে ঢাকার সাংবাদিকদের সোজা হয়ে দাঁড়াতে, সত্য কথা বলতে, আই ডোন্ট থিঙ্ক যে তারা 18 বছরের মধ্যে পারবে। যদি পারে তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ আপনি দেব। কি ডক্টর সাগর ইউনূস সাহেবের সাগর শাসনকালের কথা বলছেন? জি, ডক্টর গত 18 বছরের কথা বলছেন না 18 18 মাসের মাস কথা বলছি। 18 মাস ইউনূস 18 সাহেবের। মাস? 18 মাসের কথা বলছি স্যার। হোয়াট অ্যাবাউট আর- কারণ হাসিনার 18 বছরের শাসন? মব আর কিছু না, মানে মব, এবং সেই মবকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যেভাবে ছড়িয়ে রাখা হয়েছে, আপনি কোনো কিছু তো, আপনি কম্পিউটারে হাত দেওয়ার আগে তো আপনার হাত কাঁপতো যে মব আসলো কিনা। আপনি একটা রিপোর্টে চিন্তা করার সময় তো ভয়, মানে না, এটা রিপোর্টার ভয়ে কাঁপতো সাগর ভাই, আপনার যে সাথে আমি যে আমি চিন্তা করছি সেটা না, মব শুনে মব ফেলবে কালচার কিনা। যেটা আপনি বলছেন, আপনার সাথে আমি একমত যে এই 18 মাসে মব কালচার যে হয়েছে, বাট আপনি শেখ হাসিনার শাসনের সময় যে অবস্থা হয়েছিল সেই অবস্থাতে আমরাও ভিকটিম হয়েছি। আমাদের মতো ছোট না, হয়তো মানুষ সেই সময় হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু আবার Right? আপনারা বালিশ কাণ্ডের ওই কথা সময় তো বলছেন, মানুষ সেই ভয়ে সময় দেশে কিন্তু যেতে পারে আপনারা নাই। জেনারেল আজিজের দুর্নীতির নিউজ করছেন, প্রথম আলো এস আলমকে এক্সপোজ করেছে, তারপরে বেসিক ব্যাংকে এক্সপোজ করেছে, সেই সময় কিন্তু সেগুলো হয়েছে। না, কিন্তু আলম তো এটা বলেছে, কিন্তু এটা প্রথম আলোর বিরুদ্ধে কি অবস্থা হয়েছে এটাও আপনি জানেন, হ্যাঁ, তাও হয়েছে, কিন্তু তারপরে তারা করতে পেরেছে। রাইট? কিন্তু 18 মাসে কিন্তু কত যখন, মানুষ গুম হয়েছিল এটাও আপনি জানেন সেই সময়। হ্যাঁ, কিন্তু যখন স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন যে একজন লোক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে টিউশনের নামে 400 কোটি টাকা পাচার করেছে, হুইচ ইজ অ্যাবসার্ড। টিউশনের নামে 400 কোটি টাকা পাঠানো যায় না। কিন্তু না যখন না, প্রধান আমি উপদেষ্টা, জাস্টিফাই করতেছি না এই শাসনকে, না না, 18 মাসের শাসনকে আমি যখন জাস্টিফাই করতেছি না। তখন কোন আমি সাংবাদিক বলছি কিন্তু যে ওটাকে আমরা ফলো আপ যে করে তাকে জিজ্ঞেস ধারাবাহিকতা, করতে পারে নাই যে স্যার আপনি নিজেই তো বলছেন, তাহলে কারা করছে কাগজপত্রটা দেন বা নামটা বলেন। কেউ এই না প্রশ্নটা না কিন্তু করতে আমি পারে না। শুনেন, আমি আপনার এই ডক্টর ইউনূসের শাসনের সময় যে একদম দোয়া তুলসী পাতা সহ এটা আমি বলছি না। আমি বলছি যে সংবাদ মাধ্যমের যে আপনার তেল সংস্কৃতি, যেটা এই সংস্কৃতির বিগিনিংটা আমরা যদি বলি, তাহলে শেখ হাসিনার শাসন সবচেয়ে তেল বেশি হয়েছে। সংস্কৃতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটা খুব কঠিন কাজ না। রাইট। কিন্তু যদি আপনি মানে ভয়ে ঢুকে যায় আপনার মধ্যে, আপনি সেখান থেকে বেরিয়ে আসাটা ডিফিকাল্ট। আমি তো আমি একটু আমি যুক্ত বলছি করি, যে আমি একটু এখন যুক্ত তো করি তাহের। জি, দুটো কথা বলি। এক হচ্ছে যে এর জন্য দরকার পেশাদারিত্ব। সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব, আমাদের পেশাদারিত্ব ব্যবস্থা নেই। কেমন আপনি পেশাদারি বলেই চাকরি করবেন, চাকরিতে উন্নতি করবেন তা কিন্তু নয়। আপনার উন্নতি করার একমাত্র শর্ত হচ্ছে বর্ষতা, আনুগত্য। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের প্রায় প্রতিটি প্রধান পত্রিকা কোনো না কোনো ব্যবসায়িক হাউসের সঙ্গে যুক্ত। জি, জি, ব্যবসায়িক হাউসটা কি জিনিস? তারা তো পত্রিকা ব্যবসা করে না, তারা আরো অন্য ব্যবসা আরো করে। এই ব্যবসা করে, ব্যবসায় রাইট, রাইট। এই পত্রিকা হচ্ছে একটা খুঁটি বা একটা সাঁকো। কেমন ফলে আপনি যদি সংবাদপত্রের কর্মী হন, ওই সাঁকোকে অতিক্রম করে যার কোনো ক্ষমতা আপনার নেই। আপনি কি করে যুগান্তর কি বলে যমুনা গ্রুপে কাজ করবেন আর যমুনার বিরুদ্ধে আপনি লিখবেন? তা তো হতে পারে না, অসম্ভব ব্যাপার। আপনি এই যে মানে বলার চেষ্টা করছি আমি যে এটা এই দেশেও ঘটে, কিন্তু যেহেতু আমাদের সংবাদপত্রটা পেশাদারি জায়গায় নেই। পেশাদারি হলে কি হতো, আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারতাম সংবাদের ওন স্ট্রেংথে। দেখেন ওয়াশিংটন পোস্টে কি হচ্ছে। ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস বলে, তার পুরো খোল নলচে বদলে গেছে সে পত্রিকা এখন। তার সাথে নিউ ইয়র্ক পোস্টের তফাৎ খুব সামান্য, কিন্তু এডিটোরিয়াল লাইনের যে অবস্থান তার সঙ্গে নিউ ইয়র্ক পোস্টের কোনো তফাৎই নেই। মার্ডকের পত্রিকার সঙ্গে কোনো তফাৎই নেই, কারণ মালিকানা বদলেছে। মালিকানা বদলের সঙ্গে তো পত্রিকার ব্যক্তিত্বের চরিত্রের বদলার কথা ছিল না। আমেরিকাতে হচ্ছে, আমাদের তো হবেই। অবাকর কি আছে? যাক, যদি এটা হয় তাহলে আর কিছু বলার নাই। বাট আমরা আশা করব যে আমাদের সাংবাদিকতা শক্তিশালী হবে, পেশাদারিত্ব তারা অর্জন করবে, আমরা সেটা আশা করব, স্বপ্ন দেখব।